সকালে বাংলাদেশে আমাদের সাথে একজন অতিথি আছে, যিনি অতিথি তিনি একজন চিত্রশিল্পী। আমরা তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। মাসুদুর রহমান চিত্রশিল্পী, আপনাকে স্বাগত জানাই। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল আপনাকে। হ্যাঁ, ভালো আছি, ভালো আছি। আমার এক্সিবিশন চলছে, একটা অন্যরকম অনুভূতির সময় পার করছি। অন্যরকম অনুভূতি মানে এই অনুভূতিটা কেমন মাসুদ ভাই? এই অনুভূতিটা মানে আমি তো অনেক দিন ধরে কাজ করছি, প্রায় 56টি কাজ নিয়ে আমার এই প্রদর্শনীটি চলছে আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে। মানে কাজ, একজন শিল্পী কাজ করে তো মানুষকে দেখানোর জন্য, আর দর্শকরা যখন দেখছে তার সঙ্গে নানা রকম কথা হচ্ছে, তাদের যে অনুভূতি সেটা আমি টের পাচ্ছি, বা আমি কি বুঝাতে চেয়েছি তারা কি বুঝলেন, হ্যাঁ, এর সঙ্গে একটা সমন্বয় হচ্ছে আমার ভাবনার বা চিন্তার বা আমার ছবির যে দার্শনিক বোঝাপড়া, তার সঙ্গে জনগণের, দর্শকের যে চিন্তা, এটা একটা অন্যরকম অনুভূতি তৈরি করেছে। এই অনুভূতিটাকে আগে কখনো হয়েছে এইভাবে বড় স্কেলে? হ্যাঁ, এটা তো আমার দ্বিতীয় সলো এক্সিবিশন। প্রথম সলো যখন হয়েছিল তখনও এই অনুভূতিটা বরাবরই খুব শিহরণ জায়গায়। হ্যাঁ, এটা খুবই অন্যরকম একটা ব্যাপার একজন শিল্পীর জীবনে। আসলে মানে নিজে যে কাজগুলো করেছি এখন সেটা সবার সম্মুখে নিয়ে আসা, তারা সেটাকে আপনার মতন করে বুঝতে পারছে কিনা, নাকি তারা ওটার মধ্যে নতুন কোনো ভাবনা নিয়ে আসছে, সেটা সত্যি আসলে আমার মনে হয় প্রত্যেকটা শিল্পীকে চমৎকৃত করে। মহাকালের যাত্রা এবারে আপনার এক্সিবিশনটা, আপনার সেকেন্ড সোলো এক্সিবিশন আপনি করছেন, সেটার নাম যখন এই 56টা কালেকশন আপনি ক্রিয়েট করছিলেন তখন থেকেই কি নামটা মাথায় ছিল, সেটাকে ঘিরেই কি ছবিগুলো তৈরি করা, নাকি ছবিগুলো আসলে শিরোনামটাকে নির্ধারণ করেছেন? হ্যাঁ, এইটা মহাকালের যাত্রা আমার একটা পেইন্টিংয়ের নাম। আচ্ছা, সেটা থেকে এটা এসেছে। আর আমার কাজে একটা বিশেষ বিষয় যে ড্রয়িং প্যাটার্নটা আমার, সেখানে আমি কসমিক লাইন বা ইনফিনিটি লাইন, এটার প্রয়োগ বা আমাদের যে ডিএনএ যে স্পাইরাল যে লাইন, এটার একটা সমন্বয় সাধন করার চেষ্টা করেছি। অনেক বেশি এক্স্যাক্টলি স্পাইরাল, মানে যেটা মানে মহাবিশ্বের গতিসূত্রের সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত, ইনফিনিটি লাইন যেটাকে বলে। বা আমাদের একটা সময় ছিল যখন আমি স্টুডেন্ট, তখন আমি ওরিয়েন্টাল আর্টের ছাত্র। আচ্ছা, তো আমাদের উপমহাদেশীয় যে শিপ ট্রায়াঙ্গেল বা সার্কেল বা লোটাস থিওরি, আমাদের পূর্বদেশীয় চাইনিজ ফিলসফি অনুযায়ী ইন অ্যান্ড ইয়াং প্যাটার্ন, হ্যাঁ, এই যে বাটারফ্লাই মুড, এইসবের ভিতর দিয়ে নানা রকমের প্র্যাকটিসের ভিতর দিয়ে যাচ্ছিলাম। তো আমার একটা সময় বোধ হলো যে আমার ডিএনএ, মানুষের যে ডিএনএ বিজ্ঞান আবিষ্কার করেছে, ঠিক আছে, সেই ডিএনএ বা মহাবিশ্ব আমাকে কি করে আঁকছে, আমি সেই সূত্রের পিছনে ধাবিত হলাম। তো আমি দীর্ঘদিন অনেক প্র্যাকটিস করেছি, ড্রয়িং করেছি। সেই ড্রয়িং আমার একটা নিজস্বতা তৈরি হয়েছে, যে নিজস্বতাটা অনেকটা এই গতিসূত্রের, এই ইনফিনিটি লাইনের সঙ্গে জড়িত। সো এই নামটা এভাবেই আসে। আচ্ছা, একটা হচ্ছে আপনার আর্টের প্যাটার্ন এবং স্টাইল, এবং তার পাশাপাশি আপনার একটা ছবির নামই আসলে হচ্ছে একটা বিষয় হচ্ছে আমরা তো আসলে একটা মহাবিশ্বে ভাসমান, ঠিক আছে। এই ভাসমান বিষয়টা বা এই মহাবিশ্বকে আমরা একটা ভুলে থাকি, একটা গণ্ডির মধ্যে পড়ে থাকি, কিন্তু আমরা তো একটা বড় জায়গায় আছি, গ্রহ নক্ষত্র তারা, গ্যালাক্সির পর গ্যালাক্সি, ঠিক আছে। এবং এই যে বিশাল একটা পরিধিতে আমাদের সেটাকে ভুলে একটা ক্ষুদ্র জায়গায় আমরা বারবার চলে আসি, যেটা আমাদের সামাজিক সাংস্কৃতিক জীবনেও এই ক্ষুদ্রতার প্রকাশ ঘটে। আমরা ভুলে যাই বিশালত্বকে, ঠিক আছে। এটাকে মনে করানোর একটা বিষয় আমার ভিতরে কাজ করেছে।
এই যেই দর্শনটার কথা বললেন, মানে যেটা মনে করানো নিয়ে কাজ করছে, যারা আসছেন তারা কি এই জায়গার সাথে যোগাযোগ স্থাপন করতে পারছে? আমার দর্শকরা পুরোপুরি ভাবেই সেটা করছে এবং আমাকে নানাভাবে স্মরণ করিয়ে দিচ্ছে যে আপনার কাজ সেই রবীন্দ্রনাথের যে মহাবৈশ্বিক রবীন্দ্রনাথের যে ভাবনা, নানা রকম কথা বলছে। বা একজন দর্শক সে টেরেস্টেরিয়াল বিষয় সে নিয়ে আমার সঙ্গে কথা বলছে যে আপনি আর এই গতিসূত্র এটা কি আপনি ম্যাথমেটিক্স ব্যবহার করেন কি না, বা আপনার এই সায়েন্সের সঙ্গে নানা রকমের তারা খুবই ভিতরে ঢুকেছে। আমার এটা খুবই আনন্দের বিষয়। মানে একদম কৌতূহলের জায়গা থেকে আপনি কি ট্রেন্ড বলতে পারেন? মানে আপনার এখানে যারা আসছেন কোন বয়সের অথবা কোন জেন্ডারের, কোন জায়গা থেকে এই ইয়েগুলো করছেন, মানে এটা কি ট্রেন্ড বোঝা যায়? যে জি, একজন আসছেন উনি সায়েন্টিস্ট, সামান রশিদ ভাই, ঠিক আছে, 84 ইয়ার্স ওল্ড। আচ্ছা, আমার এক্সিবিশনটা কিউরেট করেছেন মোস্তফা জামান, আর্ট ক্রিটিক বাংলাদেশের একজন, এবং আমার এক্সিবিশন উদ্বোধনে ছিলেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার, এমিরেটাস অধ্যাপক, এবং বাংলাদেশের এমিনেন্ট আর্টিস্ট মনিরুল ইসলাম স্যার। মঞ্জুরুল ইসলাম স্যারের সমসাময়িক একজন ছাত্র ঢাকা ইউনিভার্সিটির, উনি একজন বিজ্ঞান মনস্ক মানুষ। 84 বছর বয়সে সে আমার গ্যালারিতে এসেছে যে আমি যে সূত্র অনুযায়ী ছবি আঁকছি, আমার ড্রয়িং প্যাটার্নটা, এটা আমি যে কসমিক লাইনের ব্যবহার করার কথা বলছি, সো এটা কি আমি ম্যাথমেটিক্স টার্মটাকে ব্যবহার করে করেছি কিনা, এই বিষয়ে আমি তার সঙ্গে কথা বলে এরকম প্রাজ্ঞ দর্শক কিন্তু খুব আমি সৌভাগ্যবান যে কথা বলতে গিয়ে আসলে আমি যখন তাকে ব্যক্ত করলাম যে হ্যাঁ, আমি যখন আমার এই কসমিক লাইনটাকে আমার ফিগার ড্রয়িং, আমার ছবির মূল বিষয় হচ্ছে ফিগার, মানুষ আমার মানে মানুষকে আমি মনে করি সেন্টার অফ দ্য ইউনিভার্স। এটার কারণ হচ্ছে যে মহাবিশ্বটাকে আমরা ধারণ করি, আমাদের ভিতরে আছে, ঠিক আছে, মানে উপমহাদেশের দর্শনেও আছে, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে, ঠিক আছে। তো মানে এটা একদম সেই জায়গা থেকে। কিন্তু আমি যে বিষয়টা মনে করি যে মহাবিশ্ব আমাকে যেভাবে ড্রয়িংটা করেছে এটা খুবই সায়েন্টিফিক এবং ম্যাথমেটিক্স, সেটাকে উপলব্ধি করার চেষ্টা করেছি, এবং বৈজ্ঞানিক পদ্ধতিটা কি সেটাকে একরকমের আর্ট তো মাদার অফ সায়েন্স, সো সেই আর্টের ভিতরে একটা বিজ্ঞান মনস্কতা বা এই সূত্রটার ভিতরের যে বৈজ্ঞানিক বা ম্যাথমেটিক্যাল টার্মস, একটা ইনানিয়াং বা একটা ইনফিনিটি লাইন কতবার কতভাবে ব্যবহার করলে একটা ফিগার তৈরি হয়, যে প্রকৃতি বা মহাবিশ্বের অন্তরে আমাকে তৈরির পিছনে কারিকুলামটা কি, সেই সূত্রটা কি, কিভাবে একটা ইনানিয়াং রেখা ঘুরে ঘুরে আমাকে ড্রয়িং করছে, আমি এমন একটা পরিপূর্ণ মানুষ হচ্ছি বা একটা গাছ হচ্ছি বা একটা মাছ হচ্ছি, যে ড্রয়িংটা সবই এক। হ্যাঁ, তো সেই যে ম্যাথমেটিক্স টার্মটা ব্যবহার করেছে কিনা রশিদ ভাই সেটা জানতে চেয়েছিলেন। আমার শ্রদ্ধা তার প্রতি, যে এই বয়সে সে অনেক দূর থেকে আমার গ্যালারিতে এসেছিলেন, পরিচয় দিয়ে অনেক কথা বলেছেন। না, আপনি যেটা মানে বলছিলেন, আমরা যদি আসলে ইউনিভার্সের দিকে তাকি এবং আমরা যদি আমাদের প্রকৃতির দিকেও তাকি, আমরা যখন ফ্রেমিং করি আমরা জানি যে আমাদের ছবি তোলা যতগুলো সূত্র আছে সবগুলোই ফ্রেমিং কিন্তু আসলে আমরা নেচারে পাই, নেচার থেকেই কিন্তু সেটা আসলে ইন্সপায়ার্ড। তো এবং আপনার এখানে আসলে যে কালার কম্বিনেশন আমরা যেটা দেখছিলাম সেটা ইটস বিট গ্লুমি দিক থেকে, সেটাকে আসলে আপনি এই যে মহাজগতের যে রং সেটা থেকে ইন্সপিরেশনও নিয়েছেন রঙের মানে চয়েসের ক্ষেত্রে। হ্যাঁ, এটা খুব একটা চমৎকার প্রশ্ন। আমি জাস্ট ভাবছিলাম যে এটা মাসুদ ভাই একটু সময় নিয়ে দিবেন, আমরা কি একটা বিরতি থেকে এসে এই চমৎকার প্রশ্নের আনসারটা আমরা শুনবো কিনা। রং নির্বাচনের ক্ষেত্রে আপনি মহাবিশ্বই কি আপনার রেফারেন্স ছিল কিনা? হ্যাঁ, একটা মানে আমি আসলে শূন্যতার সঙ্গে আমাদের ব্যক্তি জীবনের যে শূন্যতা, তার যে কালার এবং মহাবিশ্বের যে কালার, এর একটা যোগসূত্র
টের পেয়েছি বা খুঁজে পেতে চাই আর কি। তো সেক্ষেত্রে আমাদের বর্তমান জীবন, সমাজ বা বিশ্বের, বিশেষত আমাদের মতো ছোট ছোট দেশগুলোর যে এই রকমের অর্থনৈতিক এবং নানা রকমের রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে গতাগত যাদের, সেইখানে যে আমাদের সম্পর্কগুলোর কেমন ধূসর হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, যে 10 বছর বন্ধুর সঙ্গে চললাম, 20 বছর 30 বছর একই সংগঠন করলাম, কি থিয়েটার, কি রাজনীতি, ঠিক আছে, কিন্তু সবকিছু ফিকে হয়ে যায়। এই যে ধূসর একটা সম্পর্কের টানাপোড়েন, একটা কুয়াশা এসে হয়, এইটাকে তো আমি অস্বীকার করতে পারি না। আমাদের ব্যক্তি জীবনের এই সম্পর্কের ভিতরের যে কুয়াশা সেটা থাকে। আবার এই আমার ছবির একটা প্রধান বিষয় হচ্ছে আমার ছবিগুলো অনেকগুলো চারকোলে আঁকা, যেটা হচ্ছে কয়লা। তো চারকোলের সঙ্গে তেল রং, এটার মিশ্রণের ফলেও সেটা হয়েছে। আমি যেমনটা চেয়েছি তেমনটাই এসেছে, এটা একটা কারণ। আর আমার অনেকগুলো ছবি আছে যেগুলো চা দিয়ে আঁকা, সকালবেলা চা খেতে বসে, হ্যাঁ, গ্রিন টি বা পেন, আর যে কি বলে অপরাজিতা ফুলের চা, ওখানে খুব রংটা আছে, হ্যাঁ। তো এইগুলো আমাকে একটা মানে আমার সমাজ বিশ্বের সঙ্গে যে সম্পর্ক, সেই কালারটা আমার সামনে তৈরি করে। সো আমার এটা ভালো লাগে, তাই আমার কালারগুলো এরকমের হয়, ঠিক আছে। আর মিডিয়া একটা বড় বিষয় ছবি আঁকার ক্ষেত্রে। তা আমার অনেকগুলো ছবি হচ্ছে অয়েল কালার এবং চারকোলের মিশেল, ঠিক আছে। এই মিডিয়াটা খুব একটা সচরাচর অনেকে করেন এমন না। আবার ক্যানভাসে যে চারকোলে কাজ করেছি, এটাও খুব অনেকে করে এমন না, একটু কষ্টসাধ্য, শ্রমসাধ্য, তাই হ্যাঁ, যার ফলে একটা ধূসরতা যে কথাটা আছে বললেন আপনি, সেটা হচ্ছে এটা তো চারকোলের আঁকা ছবি, চারকোলের ধূসরতা এবং সফটনেস দুটোই কিন্তু আসলে আছে, সেটাকে আসলে খুব নরম একটা আলো ছড়িয়ে দেয় চারকোলে যখন কাজ হয়। মানে আমার মনে হয় নরম আলো কথাটা আপনি খুবই মানে রাইট শব্দ আর কি। আমি যখন দেখছি ওই রকম একটা অনুভূতি কিন্তু আমার ভেতরে কাজ করছে। মাসুদুর রহমান, আমরা যে আপনার কাজগুলো দেখছি, কাজের পেছনে যে ক্যাপশন, যে নামগুলো থাকে আর কি, আমার কাছে মানে এইটা যখন দেখছি তখন আমার কাছে মনে হচ্ছে যে ছবিটা দেখে আমি মানে পূর্ণতা পাচ্ছি। আমি কিন্তু নাম এক ছাড়া ভাবছি, অনেক কিছু চিন্তা করছি, যখন আমি নামটা দেখছি, ক্যাপশনটা দেখছি, তখন এটা মিলে যাচ্ছে। এই কাজ করার পরে কি আপনি নামটা ঠিক করেন, আর মানে আগে পরে কখন করেন এটা? না, আমি কাজ শুরু করি এবং আমি যে মুডে থাকি সে আমাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যায়। আপনি এখন যে কাজটি দেখছিলেন, এই কাজটির নাম হচ্ছে মৃত নগরীর শোকসঙ্গীত বা মহাকাব্য, মৃত নগরীর মহাকাব্য, এপিক অফ দ্য ডেড সিটি। মানে আমি যখন ছবিটা আঁকছিলাম তখন কোথাও যুদ্ধ, কোথাও ধ্বংস চলছিল, এবং প্রতিদিনই তো সংবাদ মাধ্যমগুলোতে আমার দেখতে হয় যে এই শহরটা বিধ্বস্ত হয়ে গেছে, শহরটা। তো এগুলো আমার ভিতরে একটা ছাপ তো ফেলে, ঠিক আছে। তো এটা ওই সময় আঁকা, তাই এমন হয়েছে, ঠিক আছে। আবার যখন আমার কোনো সম্পর্কের টানপূরণ হয়, তখন অন্য রকমের একটা ছবি আসে, কালার আসে, ঠিক আছে। সেটা সেই ধারায় চলে যায়, সেই নামকরণ ওভাবে আসে। একটা মানে যেমন একটা কবিতা লেখার পর তার নাম নির্ধারণ হয়, বা নাম তো আসলে একটা নাম সংস্কৃতিটা আসলে ডাকার জন্য বা চিহ্নিত করার জন্য, ঠিক আছে। তো সেটা ওই মুডের সঙ্গে বা ওই টোনের সঙ্গে, টিউনের সঙ্গে কোনটা সেট হবে, হ্যাঁ, একটা নাম নির্ধারিত হয়। এখন আসলে এই চিত্রকলা থেকে বেরিয়ে আসে একটা শিল্পীর জীবনের কাছে আসে। বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো কি আপনার মনে হয় যে আসলে শুধুমাত্র শিল্প মাধ্যমটাকে তার জীবিকা করা সম্ভব বা পেশা হিসেবে নেওয়া সম্ভব?
কারণ আপনাকে তো প্রচুর সময় দিতে হয় যখন ছবি আঁকেন। হ্যাঁ, একদম মানে শিল্পীদের জীবনে বরাবরই একটা জিনিস ছিল, সেটা অনিশ্চয়তা, অর্থনৈতিক অনিশ্চয়তা। তো এবং শিল্পীরা কখনো এটাকে ভয় পায়নি। ঠিক আছে, শিল্পীর জীবনে অনেক বিত্ত বৈভব থাক বা না থাক, তাকে তার শিল্প চর্চা করতে হবে। ঠিক আছে, এটা তার মানে এটা না হলে তার কিছুই করার থাকে না। তো বাংলাদেশের প্রেক্ষাপটে শিল্প নিয়ে বেঁচে থাকা যায় কি না, বা এটা বাংলাদেশের যারা রাষ্ট্র ব্যবস্থায় আছেন তাদের ভাবনায় থাকুক। আর আমি আসলে অন্য কিছু ভাবিনি। আমি বেঁচে থাকবো কিনা শিল্প চর্চা করে, বা পারবো কিনা, এই ভাবনার অবকাশ আমার নেই, কারণ আমাকে শিল্প চর্চা করতে হবে। আচ্ছা, এ দেশ বারবার তছনছ হচ্ছে সেই জন্মলগ্ন থেকে, হ্যাঁ, বা যখন বাংলাদেশ রাষ্ট্র জন্মের আগেও তো বাংলাদেশের ইতিহাস আছে, অবশ্যই। ঠিক আছে। তো তখনও মানুষ শিল্প চর্চা করেছে, মুক্তিযুদ্ধের আগে করেছে, মুক্তিযুদ্ধের পরে করেছে, আবার আজকে নতুন সূর্যোদয়, ঠিক আছে, যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, মানুষ এখনো শিল্প চর্চা করবে। আমি এই শোতেও একটা মর্মান্তিক সময় তো পার করলাম। অনেক আমরা যখন 90-এর আন্দোলন করেছিলাম, আমরা শিল্পীদের হাতেই কিন্তু এটা হয়েছিল। আমরা প্রত্যক্ষ তখন মাঠে ছিলাম। আমি নির্যাতনও হয়েছিলাম, বা ধরা পড়ে জেলেও যেতে হয়েছে। আজকের এতগুলো বছর পর আমাদের সন্তানসম ছেলেরা এই আন্দোলন করলো, তারা নতুন বাংলাদেশ নির্মাণ করবে প্রত্যয় আছে। কিন্তু যখন দেখেছি যে মানুষ মরছে, তখন তো ব্যথা তো আমার হয়েছে। আমি সেই ব্যথা নিয়ে ছবিও এঁকেছি। তো একটাই চাওয়া যে বাংলাদেশ ভালো থাকুক। এদেশ আমাদের সকলের, এদেশ আমাদের সকলের, ঠিক আছে। এদেশের মুক্তিকামী মানুষের, যারা বিগত, যারা বর্তমান, যারা আগত, সবার জন্যই দেশ ভালো থাকুক। শিল্পীদের এই একটাই চাওয়া। শিল্পী কখনো নিজের জন্য কাজ করেন না, সে তার ভিতরে ওরকম একটা চেতনা আছে, সে একটা স্যাক্রিফাইসাল মানসিকতা নিয়েই চর্চা করতে আসি। আমরা খুব বড় সেলিব্রিটি হওয়ার জন্য আসিনি, বা সমাজে বিশাল বিত্ত বৈভব নিয়ে দাঁড়াবো এজন্য না। আমরা আসছিলামই জীবনকে উৎসর্গ করে দিয়ে কিছু ভাবনা চিন্তা, নতুন কিছু উপস্থাপন। বাংলাদেশে যখন সমস্ত ধারা একদম নদীর মতো, বাংলাদেশের নদীর মতোই মরে গেছে শিল্পীর বিভিন্ন ধারা, যেমন জারি, শাড়ি, কবিগান, হ্যাঁ, ভাটিয়ালি, মুর্শিদি, মরমি, হ্যাঁ, সবগুলো কোথায় হারিয়ে গেছে সেই মৃত নদীর গল্পের মতো। তারপরও এদেশের শিল্পীরা লড়ছেন, এই দেশ যেন শিল্পীদের পাশে থাকে। অবশ্যই আসলে আপনার সাথে সেটাতে আমরা সহমত। আসলে এবং শিল্পীর হচ্ছে আসলে জাতির বিবেক। যখন সমাজে কোনো কিছু অস্থিরতা আসে, সেটা আসলে শিল্পীরাই প্রথম আসলে টের পায়। তাদের মধ্যে এক ধরনের কনসিয়াসনেস এবং সিক্স সেন্স আসলে কাজ করতে থাকে। আগে থেকে তারা একটা আগাম, তাদের মধ্যে একটা জানান আসে। এবং আমি যখন আমাদের অতিথির কথা শুনছিলাম, তিনি তার চিন্তাটা তিনি যেভাবে ধারণ করেন এবং ওইটাকে ধারণ লালন করে তিনি তার কাজের ভিতর ফুটিয়ে তোলেন, এটা কিন্তু বোঝা যায় যে একজন সাধারণ মানুষ যে 9টা 5টা কাজ করে জীবন নির্ভর করে, এই জিনিসটা একেবারেই আলাদা। জিনিসটা এরকম না। আপনি যেরকম প্রত্যাশা করছিলেন, যেরকম মানে সাধারণ দর্শনার্থী যারা আপনার গ্যালারিকে, আপনার প্রদর্শনীতে যাবে, সেটা এখন কোন জায়গাতে আছেন? আপনি একজন দুজনের উদাহরণ যারা দিয়েছেন, আমি বুঝতে পেরেছি তারা আপনার সার্কেলের ফ্রেন্ডস অ্যান্ড কমিউনিটি কিংবা তাদের পরিচিত কেউ। একটা জিনিস হচ্ছে, আমার গ্যালারিতে যারা আসছেন, আমার পরিচিত শিল্পীরা তো এসেছেন, যারা স্টুডেন্ট, যারা সিনিয়র পাস করে গেছেন বা আরও প্রবীণ, অনেকেই এসেছেন। আমার যে প্রদর্শনীটা তারা খুব এনজয় করছেন, বা এটার ভিতরে যে নতুনত্ব বা এর যে
গভীরতা, এটা আমার প্রথম এক্সিবিশনেও তারা এনজয় করেছে, বা তারা আমার সঙ্গে আমাকে সাহস দিচ্ছে, বা আমাকে আমার ছবির যে গভীর দর্শন বা এসব নিয়ে কথা বলছে। সাধারণ মানুষ আসছেন এবং এইটা খুব ভালো লাগে যে তারা খুব সহজে ঢুকে পড়ে। আমার ছবির যে সায়েন্টিফিক লাইন বা কসমিক লাইন এসব হয়তো তারা বলছেন না, তারা বলছেন খুব আধ্যাত্মিক কাজ, খুব স্পিরিচুয়াল একটা টোন আছে, এভাবে তারা বলছে, কিন্তু তারা ছবির ভিতরে ঢুকছেন। এটা আসলে কিছুদিন আগেও এরকমের অবস্থা ছিল না। একদম সাধারণ মানুষরা ছবির সঙ্গে এভাবে মিশে যেতে আমি কারণ আসলে সাধারণ মানুষরা তো যে সূত্র বা টেকনিক্যাল টার্ম আসলে তারা বোঝে না, তারা বোঝে ছবিটা দেখতে ভালো কি খারাপ, ছবিটা আসলে কি গল্প বলছে। তো এই যে আসলে একটা পরিবর্তন কিন্তু সমাজে এসেছে বা আসতে যাচ্ছে, বা আমরা যেটাকে আসলে প্রত্যাশা করি, এবং এই নতুন বাংলাদেশ আমাদের সবারই কিছু না কিছু স্বপ্ন আছে, যেটা আসলে আমরা আমাদের আবর্জনা স্তূপ যেটা ছিল সেই বাংলাদেশ থেকে বের করে নিয়ে নতুন বাংলাদেশকে সাজাতে চাই। শিল্পী হিসেবে আপনি কিভাবে আপনার এই বাংলাদেশকে সাজাতে চান? গুড কোয়েশ্চেন। আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার ছোট্ট একটা স্কুটি আছে, চালিয়ে গ্রামে চলে যাই। বাসা কোথায়? গ্রামে? এই মানে মোহাম্মদপুর থেকে পেছনে গেলেই হচ্ছে বসিলা পার হয়ে চমৎকার চমৎকার গ্রাম আছে, অদ্ভুত তাদের নাম। ঠিক আছে, তা আমি সেখানে অনেক দূরে চলে যাই, সেই কালীগঙ্গা ধলেশ্বরী পার হয়ে ইছামতি নদী ওদিকে একদম পদ্মা পর্যন্ত চলে যাই। এই যে পথে, আর এই পথে আমি খুব পরিচিত, আমি 18-19 বছর ধরে এই পথে যাত্রা করি। তো এই বিভিন্ন নদীর ঘাটে যাই, নদীকে একটু প্রণাম করি, ছবি আঁকি, মানুষের সঙ্গে মিশি, কথা বলি, তারা আমার নাম জানে। হ্যাঁ, আমি যখন দূরের গ্রামের দিকে তাকাই আমি জানি ওখানে কারা কারা আছে, কোন গাছ, কি গাছ, গাছতলে কাদের বাড়ি আছে। তো এই জনমানুষের সঙ্গে মিশে যেতে চাই, তাদের ছুঁয়ে ছেনে বাঁচতে চাই। ঠিক আছে, আর শিল্পীরা তো যুদ্ধ থামাতে পারে না, আমার ছবি তো যুদ্ধ থামাবে না, কিন্তু আমার ছবিটা হয়তো একটা সাংস্কৃতিক মণ্ডল তৈরি করবে, একটা ভাষা তৈরি করবে, একটা প্রেরণা দিবে যে না, সুস্থতার দিকে থাকি, সুন্দরের পথে থাকি। সেটাই আমার দেশটাকে আমি যেভাবে দেখেছি, সে হচ্ছে যে এত অবারিত সুন্দর সবুজ গ্রাম, এত চমৎকার নদী, মাঠ, ঠিক আছে, এবং এত শ্রম দিচ্ছে মানুষ, যারা দিনভর কাজ করছে নদীতে, মাঠে, ঘাটে। ঠিক আছে, এবং কি চমৎকার মানুষ তারা। ঠিক আছে, আমরা সেই দেশ নিয়ে সিনেমিনি খেলতে পারি না। একদম ঠিক। ঘাম ঝরানো মানুষ তারা, সোনার মানুষ। আমি জানেন, একটা গ্রামে আমি যাই, সেই গ্রামটার নাম কৈলাল। ঠিক আছে, চারিদিকে সবুজ মাঠ এবং মানুষ কাজ করে। আমি নাম দিয়েছি সেটা ভগবানের গ্রাম। ওই গ্রামের মানুষগুলোর নামও ভগবানদের নামে, একটু হিন্দু অধ্যুষিত গ্রাম। ঠিক আছে, আমি মানে ছুটে ছুটে যাই। সেই গ্রামে কিছু মহিরহু আছে, আমি কি বলবো, আমাদের সমাজ থেকে মহিরুরা তো চলে গেছে অনেক আগেই, শ্রদ্ধা জানানোর মতো খুব আধার আমাদের নেই। যাই, গাছকে জড়িয়ে ধরি, হ্যাঁ, একটু শান্তি পাই। একজন শিল্পী এটা হয়তো চায় সবুজের সঙ্গে থাকতে, কিন্তু আমি যখন দেখি যে ওরা রং খেলছে, বাচ্চারা এসে আমার পাশে বসছে, ঠিক আছে, তখন অন্য বাংলাদেশ দেখি। আবার যখন এই মিডিয়ায় দেখি নানা রকমের হত্যা, ধ্বংস, মারামারি, রাহাজানি, মুখসমুখ, এরকম বিশৃঙ্খলা, তখন খুব কষ্ট হয়। ঠিক আছে, কিন্তু আমি যখন গ্রামের ভিতরে যাই তখন দেখি মানুষ কি করে ঘাম ঝরায়, মানুষ কি করে ফসল ফলায়, মানুষ কি করে বাংলাদেশকে তৈরি করে। আর ওরকমই আমি মনোভূমির কৃষক, ওরা মাঠের, একদমই, আমি মননের। আমি
আমি ছবিতে একটা রকমের কৃষিকাজ করি, যেটা আমাদের মনোভূমিতে নতুন সবুজ চারা গাছের মতো কিছু একটা জন্মাবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশের অক্সিজেন হবে। দুটো বাংলাদেশই আপনি দেখেন। যদি একদম শেষের জায়গাতে আসি, যে একটা বাংলাদেশ আপনি গ্রামে গিয়ে দেখেন, কখন টিভিতে বললেন একটা যে বাংলাদেশ দেখতে চান না সেরকম বাংলাদেশ দেখেন। আগামী কয়েক বছরে কোন অংশটাকে কেমন দেখতে চান, মানে সেটা যদি একটু শিল্পীর জায়গা থেকে অল্প করে বলেন। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে আমরা না এই নদীর মতো শুকিয়ে গেছি। আমাদের যদিও এবার বন্যা হলো, অঢেল জল আসলো, ভাসিয়ে নিয়ে গেল, অনেক মৃত্যু হলো, কিন্তু আমি খুব ব্যথাটা এখানে যে আমি অনেকগুলো মৃত নদীর উপরে বসে ছবি আঁকতে হয় আমাকে, ঠিক আছে? এবং সেই মৃত নদীর দুধারে রুক্ষ মানুষও আছে, ঠিক আছে? তারা বদলে গেছে, তাদের নদী মরে গেলে কালচারও বদলে যায়। যে আগে নৌকা চালাতো সে এখন ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, ওই নদীর উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটার একটাই কারণ, আমাদের ভিতর থেকে ভালোবাসাটা, প্রেমটা উধাও হয়ে গেছে। আমাদের এই ভালোবাসাটাকে বাড়াতে হবে, মানুষের প্রতি মানুষের টান, আবেগ, অনুভূতি, প্রেম। আমরা তো একটা বাড়ি এসেছি মহাবিশ্বে, এই আজকে যতটুকু আপনার সঙ্গে কথা বললাম, এটা আমাদের জীবনের 70 বছর 80 বছরের থেকে এটা মহাকালও এটাকে মুছে দিতে পারবে না। কিন্তু এই সুন্দর সময়টুকু, এইটুকু যদি আমরা ভাবি, আমাদের ভিতরে এই বর্তমান সম্পর্কটুকু, ঠিক আছে, আমরা যে দেশকে সামনে নিয়ে বসে আছি, সেই দেশের প্রতি আমাদের টান, এইটাকে জীবিত রেখে আমাদের চলতে হবে। ভালোবাসা, প্রত্যেকের প্রতি প্রত্যেকের সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, প্রেম, এটাই আমাদের বাংলাদেশের বর্তমান শিক্ষা হওয়া উচিত। অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসলে আমার মনে হয় এই যে একতা, এই যে সহানুভূতি এবং যে মতদর্শনে আমরা এগোচ্ছি, সেই বাংলাদেশের জন্য তৈরি করতে পারি, তাহলে আসলে প্রত্যেকটা শুকনো মাটিতে আসলে ফুল ফুটবে। জি জি, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই সকালের সময়টা দেবার জন্য। আপনার চিত্র এবং তার সাথে ব্যক্তি মাসুদুর রহমানকে আমরা একটু জানবার সুযোগ পেলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ যারা কষ্ট করে আমার গ্যালারিতে আসছেন, আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে, সেই সব দর্শকদের ধন্যবাদ, এদেশের শিল্পপ্রেমী মানুষদের। আপনাকে ধন্যবাদ, এবং যারা আসে নাই, আপনি যাদের কথা বলেছেন যারা এসেছে তাদের ধন্যবাদ দিয়েছেন, যারা এখনো আসে নাই, 14 তারিখ পর্যন্ত এটা চলবে, রবিবার শুধু সাপ্তাহিক বন্ধ, রাত 9টা পর্যন্ত চলে। আপনারা যেয়ে দেখে আসতে পারেন। সবার দিনটা অনেক সুন্দর হোক। সবাইকে আবারও শুভ সকাল।